নমস্কার। আজকে আমাদের সাথে রয়েছেন হাস্যদা। মানে যার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, টিভিতে রেগুলার মুখ, যাকে সবসময় টেলিভিশনে দেখা যায়, দর্শকদের ভীষণ প্রিয় একজন মানুষ এবং আমাদের তো বটেই। ওয়েলকাম টু ডেলি এন্টারটেনমেন্ট প্লিজ। থ্যাংক ইউ। হাস্যদা, তোমার একটা ছবি আসছে হেমা মালিনী, মানে আমি যখন হেমা মালিনী, তো তোমার এই ছবিতে কাজ করার মানে তোমাকে আমরা বিভিন্ন মানে চরিত্রে দেখতে পাই। তুমি ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র করেছো। এই চরিত্রের সাথে তোমার কি আগের কোনো চরিত্র বা এটা থেকে কি নতুন শিখলে? মিল নেই, আগে যা যা করেছি তার সঙ্গে সত্যি বলতে কোনো মিল নেই। আমি বড় পর্দায়ও অনেক রকম কাজ করেছি, কিন্তু আমি যখন হেমা মালিনীতে আমার যে রোলটা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এক তো হচ্ছে যে একটা কর্পোরেট সেক্টরের লোক, তারপর ভীষণ খিটখিটে, অসভ্য, আম, একটা নিজের ইউটিউব চ্যানেল আছে, সেটাকে মানে পপুলার করার জন্য যা ইচ্ছে করতে পারে, মেয়েদের অসম্মান করে, কিন্তু তারও ছবি পরের দিকে একটা অদ্ভুত চেঞ্জ আসে। সেটা অবশ্যই কাঞ্চনা যে ক্যারেক্টারটা করেছে তার সঙ্গে আলাপ হওয়ার পর, তাকে দেখার পর আমি খুব খুশি এটা করে। মানে পারমিতা, আমি বলবো যে ও যে ভেবেছে যে আমি এটা করতে পারবো, বা আমার মধ্যে এই লোকটাকে খুঁজে পেয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। তুমি তো এতদিন ধরে প্রচুর সিরিয়ালে কাজ করেছো, মানে আমরা টেলিভিশনে প্রচুর দেখছি, সিনেমাতেও দেখেছি, ইভেন ভেরি রিসেন্টলি তোমাকে বেলা। বেলাতেও দেখা গেল। তো আহ, এই যে সিনেমাটা করলে পারমিতারির সাথে, নামটাই একটা ডিফারেন্ট। আমি যখন হেমা মালিনী, তো ড্রিম গার্ল কি? দেখো, হেমা মালিনী বলতে সবার আগে ড্রিম গার্ল নামটাই মনে আসে, মানে ওই টাইটেলটাই মনে আসে সবার আগে। তো অফকোর্স আমারও সেটাই মনে হয়েছিল যে হেমা মালিনী মানেই ড্রিম গার্ল। মানে নামটা শুনে একটা এক্সাইটমেন্ট এসেছিল। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বায়োপিক করছে বোধহয় হেমা মালিনীর উপর। তো পরে যখন গল্পটা শুনলাম, ও যখন বললো, আমি বলি, বাহ, বেশ অন্যরকম ভাবনা চিন্তা, এরকম ভাবেনি কেউ এখানে। আর আরেকটা ইন্টারেস্টিং কি, যে মানে চিরঞ্জিত দা যে ক্যারেক্টারটা করেছেন, তার নাম ধর্মেন্দ্র। তা এইটা খুব ভালো লেগেছে আমার, যে ধর্মেন্দ্র হেমা মালিনী দুজনে একসঙ্গে একটা ছবিতে। ওনারা তো বহুদিন একসঙ্গে কাজ করেন না, তো এটা মানে একটা বাংলা ছবিতে বাংলা একজনের নাম ছবিতে হেমা মালিনী, একজনের নাম ধর্মেন্দ্র, তো এটা একটা বড় চমক। বড় আর আমি চমক। বলেছিলাম যে, যেহেতু আমার চরিত্রটা ধূসর ছিল মানে প্রথম দিকটাতে, আমি বলেছিলাম দুজনের মাঝখানে আমি প্রেম চোপড়া। তুমি বোধহয় নেগেটিভ ক্যারেক্টার খুব কম করেছো। না, করেছি বেশ কিছু করেছি, ছবিতে বরঞ্চ কম করেছি, একটা দুটো। টিভিতে তো বেশ কিছু করেছি। তো এটাও ঠিক নেগেটিভ বলে এটাকে বলা যায় না, মানে এটা বললাম না, একটা পয়েন্টের পরে তার একটা পরিবর্তন হয়। ওই গ্রেইশ শেড আছে। মানে তোমার তো এমনি, ধরো আমরা পার্সোনালি যেরকম তোমাকে দেখছি, তোমার চরিত্রটা ভীষণ মানে পজিটিভ, একটা পজিটিভ ভাইবস আসে তোমার মধ্যে থেকে, ভীষণ মজা করতে পছন্দ করো, আড্ডা দিতে পছন্দ করো। তোমার ক্যারেক্টার হিসেবে এক একজনের জনার হয় না, যে এই ক্যারেক্টারটা হলে আমার খুব ভালো লাগবে, বা এরকম কিছু একটা না, দেখো, চিন্তা আমরা ভাবনা যখন আছে? মানে যখন প্রথম প্রথম কাজ করতাম, শুরু করেছিলাম, বা যখন মানে কি বলবো, আরো কম বয়স ছিল, তখন মনে হতো যে শুধু রোমান্টিক রোল করবো, কিন্তু একটা পয়েন্টে পরে গিয়ে দেখলাম যে না, অভিনেতা হিসেবে সবকটা জোন আমার মনে হয় এক্সপ্লোর করা দরকার, যে আমি কি পারি কি না পারি, কোনটা আমাকে স্যুট করে না করে। সেই হিসেবে দেখতে গেলে আমি খুব লাকি যে বিভিন্ন রকম চরিত্র পেয়েছি, ডিরেক্টর আমাকে অফার করেছে, এটা একটা ভাগ্যের ব্যাপার। তুমি কি কোনোদিন মানে হরর, তো এখনো পর্যন্ত তোমাকে আমরা দেখিনি হরর জন্য সেরকম। হ্যাঁ, 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 হরর অনেকদিন আগেই করেছি। আচ্ছা। হ্যাঁ, তো কারণ সন্দীপ রায় যেখানে ভূতের ভয়, সেটাই তো একটা হ্যাঁ, হরর ফিল্ম ছিল। সেখানে ঘুরতে পারো। হ্যাঁ, মানে তাও সেটা খুব বেশি যে ভয়ের ছবি ছিল হুম, সেটা হুম, হুম, নয়। হুম, হুম। মানে একদম প্রপার যে ভূতের ছবিগুলো হয়, আমি সেই কথা বলছি, আর সেরকম একটা ছবি। হ্যাঁ, করেছি এর আগে, কারণ আমি স্বপন শাহ রাজমহল করেছিলাম, যেটা থেকে পরবর্তীকালে ভুল ভুলাইয়া হয়েছিল। তো ভুলভুলাইয়া। রাজমহল তো পুরোটাই ভূতের ও ছবি ছিল। হ্যাঁ, সেটাতে ছিল। তো এইখানে এই সিনেমাতে বহু নতুন মানুষ রয়েছেন যারা কাজ করেছেন, এবং বহু পুরনো মানুষও রয়েছেন, যেরকম চৈতিরি রয়েছে, বা চিরঞ্জিত দা হ্যাঁ আছেন। কাঞ্চনাদি রয়েছে। তো নতুনদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? না, এই ছবিতে আমার সিন হচ্ছে হয় কাঞ্চনার সঙ্গে, না হলে চিরঞ্জিত দার সঙ্গে, না হলে পিয়ালির সঙ্গে। তিনজনই পুরনো আর্টিস্ট, তিনজনই যথেষ্ট নাম করা ভালো আর্টিস্ট। নতুন কারোর সঙ্গে আমি এই ছবিতে কাজ করি। ইন্ট্রোডাকশন হয়নি না, না, সেইভাবে। না। আচ্ছা, সামনে তোমাকে কি শিখতে দেখতে পাচ্ছি আরো? দেখো, এই ছবিটা তো রিলিজ করছে খুব তাড়াতাড়ি, 12ই সেপ্টেম্বর। তার আগে বেলা রিলিজ করলো, তো পরপর দুটো ছবি আপাতত হলে চলবে। আর তারপর আসছে কাজ, কিন্তু এক্ষুনি সেটা বলা বারণ, বলতে পারছি না নন ক্যামেরা, বাট এলেই দেখতে পাবে। আচ্ছা, তো তুমি তো বহুদিন ধরে কাজ করছো হ্যাঁ, হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে, ধরো বহুদিন, মানে তখন এতটা মডার্ন ব্যাপার ছিল না আর কি, টেকনিক্যাল ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে। তো আগে যে শুট করতে বা আগে যে কাজ করতে, তার সাথে এখনকার কাজে কি কোনো ডিফারেন্সিয়েট বুঝতে পারো? অনেকটাই ডিফারেন্স আছে, টেকনিক্যালি আমরা অনেক এগিয়ে গেছি আগের থেকে। আগে ক্যামেরা এত ভালো ছিল না, তারপর ধরো এই যে আগে ফিল্ম শুটিং হতো, রিল নষ্ট হয়ে যেত, মানে এনজি হলে রিল নষ্ট হয়ে যেত, প্রচুর পয়সার ক্ষতি হতো। সেই জায়গায় এখন চিপে শুটিং হচ্ছে।
তুমি যটা ইচ্ছে হয় তটা তুমি শর্ট নিতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো। কিন্তু আগেকার দিনে সেটা ছিল না। আগে যেটা ছিল যে প্রচুর রিহার্সাল হতো 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 করে একটা টেক হবে, বড় জোর দুটো টেক হবে। এই ডিফারেন্সটা এখন এখন তুমি অনেকগুলো টেক করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ক্যামেরা কখনো মনে হলো এখানে বসাবে, কখনো ওখানে, বা মনে হলো যে না আমি কম্পোজিশনটা চেঞ্জ করি, ভালো লাগছে না। সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে এখন একটা মনিটর আছে। আগে মনিটর ছিল না, আগে কি হচ্ছে সেটা একদম এডিট রুমে গিয়ে দেখা যেত। সেটা এখন খুব তুমি চাপের ব্যাপার হতো, চাপের কি ব্যাপার খবর ছিল, এলো। কারণ এখন তুমি ওখানে বসেই দেখতে পাচ্ছ যে তুমি কি শুট করছো। এর থেকে ভালো আর কি হতো। আগে তো মানুষ তো, আগে তোমরা যখন মানে শুরু করেছো তখন তো একটা সোশ্যাল মিডিয়ার চল না, ছিল না। এত মানে ছিলই না। এখন যেরকম মানুষ মোবাইল খুললেই সোশ্যাল হ্যাঁ, হ্যাঁ। মিডিয়ায় পৌঁছে যায়, এবং মানে তোমার কথাও বলছি, মানে ধরো আগে যতটা তোমাকে মানুষ দেখতে হুম, পেত, এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য প্রচুর ফলোয়ার্স, প্রচুর একটা মানে ফ্যান ফলোয়ার্সও বেড়ে গেছে, স্বাভাবিক মানুষের কাছে আরো পৌঁছে গেছে। এইটা ডেফিনেটলি একটা খুব মানে পজিটিভ একটা দিক পজিটিভ আছে। সাইড আছে, নেগেটিভও আছে, দুটোই আছে। বাট আমি পজিটিভটা নিয়ে চলার চেষ্টা করি, নেগেটিভ আমি পাত্তাও দিই না। ট্রোল হয় মাঝে ট্রোল মধ্যে। হয়, মাঝে মধ্যে লোকে আজে বাজে কথা বলে, আমি রিপ্লাই করি না। কারণ আমি দেখেছি রিপ্লাই করলেই চাপ। যেই রিপ্লাই করবে সেখান থেকে আরো 100টা রিপ্লাই আসবে এবং সেটা ভাইরাল হবে। দরকারই নেই রিপ্লাই করে, ইগনোর করে দাও। ইগনোর। মানে তুমি এই স্ট্রেস, তোমার সাথে কাজের চাপ থাকে, মানে তুমি টেলিভিশন আর মুভি দুটো একসাথে চালাও। তার সাথে আমার লেখালেখি আছে। আচ্ছা, তাহলে এই যে এত কাজ, একটা স্ট্রেস তো তোমার হয়, ভীষণ একটা স্ট্রেস, মানে একটা ইয়ে থাকে, সেটা কি করে হ্যান্ডেল করো? হ্যান্ডেল করি বলতে আমার তো একটু কাজের মধ্যে থাকতেই ভালো লাগে, বুঝলে। কাজ না থাকলে, মানে কোভিডের সময়টা দেখে নিয়েছি যে কাজ না থাকলে কি হতে পারে। আর একটা জিনিস যেটা আমি বছরে বহুবার বেড়াতে যাই, মানে অন্তত দুবার তো বটেই, তো ওইটাই ঘুরতে আমার যাওয়াটা একটা খুব স্ট্রেস রিল্যাক্সিং। বাস্টার। হ্যাঁ, মানে ওই অক্সিজেনটা নিয়ে এসে বাকি বছর খাটি। সামনে পুজো আসছে, কি কোথাও ঘুরতে যাচ্ছে না কলকাতায় থাকো? পুজোতে তো কলকাতায় থাকবো না, পাহাড়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাবো এখন বলবো না, তাহলে তুমি পরবর্তী ইন্টারভিউটা করতে পারবে না। আবার পেছনে তো চলেও যেতে পারি। যেতেও পারো, হ্যাঁ। তো আমাদের দর্শকদেরকে কি বলবে বলো? আমি একটাই কথা বলবো যে আজকে এখানে যার জন্য এসেছি, আমি যখন হেমা মালিনী ছবি প্রচারে, ছবিটি দেখুন, ভালো ছবি, এবং হলে গিয়ে দেখুন। তার কারণ ওটিটিতে তো একদিন না একদিন আসবে, ওটিটির জন্য ওয়েট করবেন না। এরকম ধরনের ছবি হলে গিয়ে দেখাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।